নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবথেকে বড় 12টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। এসআইআর এর খেলাটা আগে সামলান, ঘাটালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। সিঙ্গুরে নার্সিং ছাত্রীর ময়নাতদন্ত নিয়ে জল গড়াতে চলেছে আদালতে। মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ, চাকরিহারা সুবল সোরেনের মৃত্যু ঘিরে বিতর্ক। চাকরি পেলেই সরকার উপহার দেবে 15,000 টাকা, স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রী মোদির। আদালতে ফের ধুমধুমার, এবার নিশানায় পথ কুকুর। সুপ্রিম কোর্টের এই রায় কি বিপদ বাড়াবে? রেড রোডে অসুস্থ পড়ুয়ারা, মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে শুভেন্দুর কটাক্ষ। ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনো শক্তি নেই রুখতে পারে, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের। স্বাধীনতার জন্য বহু দেশপ্রেমিকের আত্মত্যাগ, বৃষ্টিতে ভিজেই জাতীয় সঙ্গীত গাইলেন রাহুল। খেলছে নিম্নচাপ, কতটা দুর্যোগের আশঙ্কা বাংলায়? পঞ্চায়েত প্রধানের বাড়িতে তীর ধনুক নিয়ে হামলার অভিযোগ, তপ্ত তুফানগঞ্জ। মেট্রোর উদ্বোধন হোক, সঙ্গে আমাদের বাড়িও ফিরুক, মোদি আসার আগে বলছেন বউবাজারের বাসিন্দারা। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি। 2026-এ উল্টো খেলা হবে, তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান। স্বাধীনতা দিবসের দিন সকালে ঘাটালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যে যে এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জন শুরু হতে বেশি দিন বাকি নেই তা মোটামুটি স্পষ্ট। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। শুভেন্দু বলেন, ভারতের সংবিধানের শেষ কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় না, সবাইকে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে, কোনো মৃতের নাম, ডুপ্লিকেট নাম, অস্তিত্বহীন নাম থাকবে না, রোহিঙ্গাদের নামও থাকবে না, বাংলাদেশি মুসলমানও থাকবে না। এদিন লালকেল্লা থেকে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বার্তা দেন, অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাসে প্রভাব পড়েছে। এই প্রসঙ্গ তুলে এদিন রাজ্যে অনুপ্রবেশ নিয়েও সরকারকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু। তবে 2026-এর বিজেপি ক্ষমতায় এলে তবেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান। তিনি আরও বলেন, ওর সব কৃত্তি আমার কাছে এসেছে, দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে, এসব পরে বলবো। এলাকার সাংসদ দেব সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু একথা বলেন। সিঙ্গুরে নার্সিং পড়ুয়াদের দেহের ময়নাতদন্ত হলো না শুক্রবার। পরিবারের দাবি, কমান্ড হাসপাতাল কিংবা এইমসে ময়নাতদন্ত করা হোক। পরিবারের আবেদন হুগলি জেলা পুলিশকে জানিয়েছে কলকাতা পুলিশ। হুগলি পুলিশ নিম্ন আদালতে পরিবারের দাবি জানাবে। আপাতত মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে দেহ। শুক্রবার বিকেলে মৃত ছাত্রীর দেহ নিয়ে আসা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। তা নিয়ে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। অ্যাম্বুলেন্সে বসেছিলেন ছাত্রীর বাবা। হাসপাতালের বাইরে তখন জমায়েত করেছেন বিজেপি সিপিএম নেতাকর্মীরা। ছাত্রীর বাবা যখন বয়ান দিচ্ছিলেন, অভিযোগ সেই সময় গাড়িতে ওঠার চেষ্টা করেন বিজেপি নেতা, আর তা নিয়েই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় সেই তালিকায় ছিলেন ঝাড়গ্রামের সুবল সোরেন। চাকরিহারাদের আন্দোলনে বারবার দেখা গিয়েছে তাকে। শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হলো তার। চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বছর 35-এর ওই যুবক। মস্তিষ্কে রক্তক্ষরণ এত ভয়াবহ আকার নিয়েছিল যে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। চাকরি সূত্রে স্ত্রী সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন সুবল। গত 11ই আগস্ট অর্থাৎ সোমবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সেই ভাড়া বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথম স্থানীয় ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়, পরে ডোবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না থাকায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় গত কয়েকদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। চিকিৎসকরা বলছেন, উচ্চ রক্তচাপ ছিল সুবলের, নিয়মিত ওষুধ খেতেন না তিনি। সেই কারণেই হাসপাতালে ভর্তি করার পরেও তার স্ত্রীর দাবি, চাকরি হারানোর পর থেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন সুবল, ওষুধও খেতে চাইছিলেন না। ঘটনার পর চাকরিহারা শিক্ষকরা একে একে এসে পৌঁছালেন হাসপাতালে। পরিবারের পাশে দাঁড়াচ্ছেন তারা। সংবাদ মাধ্যমের সামনে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। সুবলের মৃত্যুর জন্য সরকারকেই দায়ী করছেন তারা।
যুব প্রজন্মের জন্য বড় উপহার। ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের রোজগার যোজনার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। কি হবে এই প্রকল্পে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব সমাজের কর্মসংস্থানের জন্য ১,০০,০০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছেন। তবে এবার এই প্রকল্প দুটি ভাগে বিভক্ত। যারা প্রথমে চাকরি পাবেন তারা এমপ্লয়িজ প্রাইভেট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও রেজিস্টার হলেই ১ মাসের ইপিএফ বেতন যা সর্বাধিক ১৫,০০০ টাকা হবে তা পাবেন। তবে এই টাকা পর্যন্ত যাদের বেতন তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে ৬ মাস চাকরি করার পর দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে ১২ মাস পর। এই ইনসেন্টিভ বা ভাতার একটা অংশ নির্দিষ্ট সময়ে ডিপোজিট অ্যাকাউন্টে ফিক্সড করা থাকবে। পরে এই টাকা তোলা যাবে। দ্বিতীয় অংশে কর্মী নিয়োগের জন্য সংস্থার কর্তা বিশেষ ভাতা পাবেন। ১,০০,০০০ টাকা পর্যন্ত বেতনের কর্মী নিয়োগ করলে সরকারের তরফে সংস্থার নিয়োগে কর্তাকে মাসিক ৩০,০০০ টাকা করে দেওয়া হবে ২ বছর পর্যন্ত। ৬ মাস কোনো কর্মী কাজ করলে এই সুবিধা পাওয়া যাবে। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন সেক্টরে তৃতীয় এবং চতুর্থ বর্ষেও ভাতা পাবেন। পথকুকুর সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলায় রায়দান আপাতত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। দিল্লির এনসিআর এলাকা থেকে পথকুকুরদের সরিয়ে আশ্রয় কেন্দ্রে রাখার বিষয়ে সম্প্রতি শীর্ষ আদালতে যে নির্দেশ দিয়েছিল সেটিকে চ্যালেঞ্জ করে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এবং আইনজীবীরা আবেদন জানানোর পরেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেছেন, কুকুরদের কামড়ে আহত এবং নিহতদের সংখ্যা উদ্বেগজনক এবং তাদের অধিকারের চেয়ে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক বেশি। তিনি পরিসংখ্যান দেখিয়েছেন যে ২০২৪ সালে কুকুর কামড়ানোর ৩৭ লাখ ঘটনা ঘটেছে এবং ৩০৫ জনের মৃত্যু হয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমানের চেয়ে অনেক কম। তিনি আরও বলেন, পথকুকুরের কারণে শিশুরা অবাধে খেলতে পারছে না এবং সরকার ও স্থানীয় প্রশাসনকে এর সমাধান করতে হবে। তবে সুপ্রিম কোর্ট উভয় পক্ষে যুক্তি শোনার পরে আপাতত কোনো চূড়ান্ত আদেশ না দিয়ে রায়দান স্থগিত রেখেছেন। বিচারপতিরা স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার উপরে প্রশ্ন তুলেছেন এবং জানিয়েছেন যে নিয়মাবলী কার্যকর করার দায়িত্ব তাদেরই। এই পরিস্থিতিতে এখন সবার নজর আদালতের পরবর্তী রায়ের দিকে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে রেড রোডে অসুস্থ হয়ে পড়েছেন ৩৯ জন পড়ুয়া। এই ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন অসুস্থ হওয়ায় তাকে দেখে সবাই অসুস্থ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে বলেন, একজন অসুস্থ হওয়ায় বাকিরা অসুস্থ হয়ে গেছে, এমন কথা বলে মুখ্যমন্ত্রী সংবেদনশীলতা দেখাচ্ছেন না। তিনি বলেন, এত সংখ্যক পড়ুয়া গরমে অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী তাদের শারীরিক কষ্টকে হালকা ভাবে দেখছেন। এই ঘটনা কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, এই ধরনের সরকারি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেই রাজ্য সরকার করতে ব্যর্থ হয়েছে। এই ইস্যুতে রাজ্য রাজনীতির নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্মুখ সমরে মোল্লা ইউনুস সরকার এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কয়েকদিন আগেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতপুষ্ট এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তদারকি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। গত ১২ই আগস্ট ঢাকার ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনের ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু আমি বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছিলেন সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তাদের লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কারের কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। এনসিপি নেতার হুঙ্কারের ৭২ ঘন্টা বাদে পাল্টা হুঙ্কার ছেড়েছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। বগুড়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এর মধ্যেই কাজ করতে শুরু করেছে। বর্ষার মরশুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসবটা সেটা আপনারা দেখতে পাবেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। স্বাধীনতা দিবসে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বড় দৃষ্টান্ত। লালকেল্লায় সরকারি অনুষ্ঠানে না গিয়ে বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের সঙ্গে দিল্লির ইন্দিরা ভবনে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করেছেন রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কেন গেলেন না দুই শীর্ষ কংগ্রেস নেতা, তা নিয়ে দলের তরফে সরকারিভাবে কোনো কারণ দেখানো হয়নি।
সূত্রের খবর, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের জন্যই জানাননি রাহুল গান্ধী। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, গত বছর আসন বন্টন কেলেঙ্কারির জন্যই এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গড়হাজির থেকেছেন রাহুলরা। আসলে আগের স্বাধীনতা দিবসের প্রোটোকল ভেঙে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে শেষের দিকের আসনে বসতে দেওয়া হয়েছিল। প্রোটোকল অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রথম সারিতে বসার সুযোগ পান, কিন্তু রাহুলকে সেই সুযোগ দেওয়া হয়নি। কোথায় গেল নিম্নচাপ? বাংলার কোন কোন জেলায় বৃষ্টি? কি বলছে আবহাওয়া দপ্তর? এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন বঙ্গবাসীর ক্ষেত্রে। আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপ বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে, ফলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব দেখা দিয়েছে। 24 ঘন্টায় উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে একটি স্থলভাগে প্রবেশ করবে। এটি সরাসরি প্রভাব নেই বাংলায়, ফলে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এটি চলবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 85 থেকে 98% মধ্যে। বৃষ্টিপাত হয়েছে 8.4 মিলিলিটার। তবে উত্তরবঙ্গে গত কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও এবার ধীরে ধীরে কাটছে মেঘ। হাওয়া অফিস বলছে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্র এবং শনিবার বৃষ্টির পরিমাপ অনেকটাই কমবে উত্তরবঙ্গে। তুফানগঞ্জে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে তীর ধনুক নিয়ে হামলার অভিযোগ। পাল্টা তৃণমূল যুব সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কর্মীদের নিয়ে বৈঠক চলাকালীন গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে তৃণমূল অঞ্চল যুব সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যান নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী। বিধায়ক সেই এলাকা থেকে বিধায়ক পৌঁছাতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল বাহিনী। অভিযোগ, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি 5 নম্বর মণ্ডলের কর্মীদের নিয়ে পঞ্চায়েত প্রধান ননিবালা বর্মনের বাড়িতে বৈঠক বসে বিজেপি। বৈঠক চলাকালীন প্রধানের বাড়িতে তীরধনুক নিয়ে অতর্কিত হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল অঞ্চল চেয়ারম্যান আসাদ আলী বলেন, আমাদের একটি জয়েনিং কর্মসূচি ছিল, সেই কারণেই আমরা এখানে এসেছি। আর বিজেপি আমাদের জয়েনিং কর্মসূচিকে ব্যর্থ করতে বৈঠকের ডাক দেয়। বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষেই ডাক দেয়। তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে। মেট্রোর উদ্বোধন হোক, তবে শহরে এসে প্রধানমন্ত্রী গুরুত্ব দিক আমাদের বাড়ি তৈরির ব্যাপারেও, দাবি বউবাজারের বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের। 22 আগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন 3টি রুটে মেট্রো চালু হবে। ওই 22 তারিখ থেকে উদ্বোধন করবেন খোদ মোদী। তার মধ্যেই এবার উদ্বেগের সুরেই বড়সড় দাবি তুললেন বউবাজারের বাসিন্দারা। পুরসভার তথ্য বলছে 24টি বাড়ি সম্পূর্ণরূপে এবং 15টি বাড়ি আংশিক রূপে ভেঙে পড়েছে। তবে উদ্বেগের মেঘ কাটিয়ে পরবর্তী কাজ চলছে পুরো দমে। যে প্রকল্প নিয়ে কার্যত প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল, সেই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ শিয়ালদাহ থেকে এসপ্ল্যানেডের মাঝের অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। বিপর্যস্ত এলাকায় বাসিন্দারা বলছেন, মেট্রো প্রকল্প হোক, সাধারণ মানুষের কাছে মেট্রো লাইফ লাইন। কিন্তু আমাদের আবেদন, প্রধানমন্ত্রী যখন কলকাতায় আসছেন, আমাদের বাড়িগুলো যাতে তাড়াতাড়ি তৈরি হয়, এটা যেন তিনি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখেন, এমনই কাতর আবেদন বউবাজারের দুর্গা পিতুড়ি স্যাকড়াপাড়া বাসিন্দাদের। ঘরহারারা বলছেন, প্রধানমন্ত্রী যেন বাড়ি তৈরির ব্যাপারটা যতটা সম্ভব মেট্রো আধিকারিকদের একটু তাড়া দেন। তবে একই সঙ্গে তাদের নতুন আশঙ্কার মেঘও দানা বেঁধেছে। 2027 সালে সময়সীমা দেওয়া হলেও আদেও তারা নবনির্মিত বাড়ি পাবেন কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।